নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম। এখন আমরা শিখব আসলে প্রতীক সংকেত যোজনী, যার মানে কেমিক্যাল সিম্বল, কেমিক্যাল ফর্মুলা অ্যান্ড ভ্যালেন্সি। আসলে এই প্রতীক সংকেত যোজনী কি জিনিস এবং এই জিনিসগুলো দিয়ে আমরা কি বুঝি, এবং যোজনী আসলে একটা কিছু ভ্যালু, এবং এই ভ্যালুগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সো দেখি আমরা এই প্রতীক সংকেত যোজনী কাকে বলে এবং সেটা কিভাবে আমরা ভ্যালু, যোজনীর ভ্যালুগুলো বের করতে পারি। কেমিক্যাল সিম্বল বা প্রতীক, প্রতীক দিয়ে বোঝানো হয় যে আসলে যত পদার্থ আছে, পদার্থ না বলে আমরা যদি বলি এলিমেন্ট, যে যে কোনো মৌলিক পদার্থ, আসলে কোনো মৌলিক পদার্থের ইংলিশ নাম বা ল্যাটিন নামের সিম্পল ফর্ম বা সিম্পলেস্ট ফর্ম, যেখানে আমরা নর্মালি ইংলিশ নাম অথবা ল্যাটিন নামের প্রথম একটা অথবা দুইটা অ্যালফাবেট নিয়ে যে ওই পদার্থ বা ওই এলিমেন্টের নামটাকে সহজে আমরা বোঝাতে পারি, তাহলে একটা কেমিক্যাল সিম্বল মানে বোঝানো হবে যে কোনো একটা এলিমেন্টের নামের সংক্ষিপ্ত রূপ। তার মানে আমি এই যে এখানে দেখিয়েছি যে হাইড্রোজেন, তা হাইড্রোজেন একটা এলিমেন্টের নাম, এবং এই হাইড্রোজেনটা একটা ইংলিশ নেম, এবং এই হাইড্রোজেন ইংলিশ নাম হলে তাহলে এই যে প্রথমের একটা অ্যালফাবেট, ফার্স্ট লেটার, এই হাইড্রোজেনের ফার্স্ট লেটারটা আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, তাহলে এই এইচ হলো হাইড্রোজেনের প্রতীক বা সিম্বল অর কেমিক্যাল সিম্বল। সিমিলারলি অক্সিজেনের জন্য এই অক্সিজেন হলো একটা নেম, এই অক্সিজেন একটা মৌলের নাম বা একটা পদার্থের নাম বা এলিমেন্টের নাম। এখন এই অক্সিজেনের ফার্স্ট লেটার আমরা ও নিয়ে, তাহলে এই যে ওটাকে আমরা বলছি অক্সিজেনের প্রতীক। একইভাবে নাইট্রোজেনের জন্য এন, আবার আয়রনের জন্য এফ ই। আসলে আয়রনের ইংলিশ নেম হলো আয়রন, IRON, সামথিং লাইক দিস, কিন্তু আমরা এখানে ব্যবহার করছি একটা ল্যাটিন নেম, এবং আয়রনের ল্যাটিন নেম হলো ফেরাম। তো এখানে ফেরামের আমরা দুইটা বর্ণ নিয়েছি বা প্রথম দুইটা অ্যালফাবেট নিয়েছি। সেই দুইটা কিভাবে নিয়েছি, যে আসলে প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হিসেবে লিখেছি এবং দ্বিতীয় লেটার যেটা আসবে সেই লেটারটাকে আমরা স্মল লেটার হিসেবে লিখেছি। সো এরকম আরো বেশ কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন সোডিয়াম, সোডিয়ামের ইংলিশ নেম হলো সোডিয়াম, SODIUM, কিন্তু এর ল্যাটিন নাম হলো নেটারিয়াম, যে কারণে এই সোডিয়ামের ফর্ম সিম্বলটাকে আমরা লিখে থাকি NA, দ্যাট মিন্স এন হলো ক্যাপিটাল লেটার, এ হলো স্মল লেটার, তাহলে এই যে সোডিয়ামের নামটা আসলো নেটারিয়াম। তো এখন দেখি তাহলে কেমিক্যাল ফর্মুলাটা কি। যে আসলে কেমিক্যাল ফর্মুলাটা হলো যে একটা পদার্থের মধ্যে কি কি মৌল রয়েছে, মৌল বা পরমাণু, আসলে একটা পদার্থের মধ্যে কি কি মৌল বা তার পরমাণু রয়েছে, এবং সেই পরমাণুর সংখ্যা বা এই সংখ্যাগুলোকে, মানে মৌলগুলোর প্রতীক এবং তার সংখ্যা পাশাপাশি লিখে যদি আমরা প্রকাশ করি, তাহলে সেটাকে বলা হবে কেমিক্যাল ফর্মুলা। সিম্পলি আমরা এখানে যেটা বলেছি যে chemical formula is a way of presenting information about the chemical proportions of atoms that constitute a particular chemical compound or molecule using chemical element symbols, মানে একটা মৌলের প্রতীক, নাম্বারস মানে কয়টা মৌল থাকবে বা কয়টা পরমাণু থাকবে, and sometimes also other symbols such as parenthesis, ব্র্যাকেট মানে ব্র্যাকেট থাকতে পারে, ড্যাশ থাকতে পারে, এই তো এরকম, কমা এন্ড প্লাস এন্ড মাইনাস সাইন্স এগুলোও থাকতে পারে। যেমন কখনো কখনো আমরা যদি আয়ন লিখতে চাই তখন প্লাস সাইন বা মাইনাস সাইন দিয়ে থাকি। সো একটা এক্সাম্পল যদি দেখি, যে আসলে একটা সালফিউরিক অ্যাসিডের অণু অথবা সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুইটা হাইড্রোজেন থাকে, একটা সালফার থাকে এবং চারটা অক্সিজেন পরমাণু থাকে।
তাহলে এই যে আমরা সালফিউরিক অ্যাসিডের সালফারের ফর্মুলা হলো এস, হাইড্রোজেনের সিম্বল, সরি, সালফারের সিম্বল হলো এস, হাইড্রোজেনের সিম্বল হলো এইচ, এন্ড অক্সিজেনের সিম্বল হলো ও। তাহলে এই যে তিনটা মৌল পাশাপাশি লিখে তাদের সংখ্যাগুলো যদি আমরা লিখে দেই, তাহলে দেখা যাবে কি, তখন দুইটা হাইড্রোজেন, তাহলে আমরা লিখলাম H2, একটা সালফার তাহলে S1, চারটা অক্সিজেন তার মানে O4। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের মৌলের, সরি, সালফিউরিক অ্যাসিড পদার্থের অথবা সালফিউরিক অ্যাসিড অণুর সংকেত সংকেত লিখলাম আমরা এরকম করে যে সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিড বুঝলে, বা আমরা যদি H2SO4 এইটা লিখি, তার মানেই আমরা বুঝবো যে আসলে এটা দ্বারা এক অণু সালফিউরিক অ্যাসিড বোঝানো হয়েছে। একইভাবে আমরা ওয়াটারের কথা যদি বলি, ওয়াটারের ফর্মুলা H2O, কার্বন ডাই অক্সাইডের ফর্মুলা CO2। তাহলে এর মাধ্যমে বোঝা যায় কি যে একটা পানির অণুর মধ্যে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনের পরমাণু রয়েছে, আবার একটা কার্বন ডাই অক্সাইডের মধ্যে একটা কার্বন এবং দুইটা অক্সিজেনের পরমাণু রয়েছে। এবারে দেখি আমরা ভ্যালেন্সি, যে আসলে সবাই ভ্যালেন্সি সম্পর্কে কম বেশি জানে, কিন্তু আমরা যদি এটার সংজ্ঞা বা ডেফিনেশন দিতে বলি, তাহলে হয়তোবা কারো কারো জন্য একটু খটকা লেগে যেতে পারে। তার জন্য আমি একটু ভ্যালেন্সিটাকে আর একটু ক্লিয়ার করতে চাই, যে তা হলো ভ্যালেন্সি বা যোজনী, যেটা বলা হয় যে আসলে কোনো একটা পরমাণু অন্য আর একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা অথবা টেন্ডেন্সি, ক্যাপাসিটি, যে একটা পরমাণু, যেমন একটা হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। তার মানে এখানে দেখা গেল কি যে একটা হাইড্রোজেন পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণুর ক্ষমতা সমান। আবার একইভাবে দেখা যায় কি যে দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা মাত্র অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে। তার মানে যে একটা হাইড্রোজেনের যে ক্ষমতা, তার তুলনায় একটা অক্সিজেনের ক্ষমতা দ্বিগুণ। তার মানে কি, একটা অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। একইভাবে একটা নাইট্রোজেন পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে, অথবা একটা কার্বন পরমাণু চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। তার মানে আমরা যদি হাইড্রোজেনের ক্ষমতাটাকে এক হিসাবে ধরি, তাহলে বাকি যে পরমাণুগুলোর কথা বললাম, অক্সিজেন, নাইট্রোজেন বা কার্বন, এর যোজনীগুলোকে তখন আমরা 2, 3, 4 দিয়ে প্রকাশ করব। আসলে আমরা সাধারণত হাইড্রোজেনের যোজনীটাকে বা হাইড্রোজেনের ক্ষমতাটাকে এক হিসাবে ধরি। এর কারণ হলো যে আসলে যে কোনো কিছু পরিমাপ করতে গেলে আমাদের একটা একক দরকার হয়। তাই এখানে আমরা হাইড্রোজেনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে একক হিসেবে ধরেছি, যে কারণে হাইড্রোজেনের সাথে তুলনা করে হাইড্রোজেনের সমতুল বা হাইড্রোজেনের তুলনায় সে কত গুণ বেশি শক্তিশালী বা কত গুণ বেশি তার ক্ষমতা, অথবা কম্বাইনিং ক্যাপাসিটিটা কার কত বেশি হাইড্রোজেনের তুলনায়, সেই ভ্যালুটাকে আমরা তার যোজনী বলবো। ঠিক এখানে আমরা যদি দেখি যে আসলে পরমাণুগুলোর বা পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীতে যে এলিমেন্ট গুলো আছে, তার সাধারণ যোজনী আমরা যদি দেখি, তাহলে দেখব কি, এই যে গ্রুপ 1 এর যত এলিমেন্ট আছে, এদের যোজনীটাকে ধরা হয় +1। গ্রুপ 2 এর যত এলিমেন্ট আছে, এদের সাধারণ যোজনী হলো +2। গ্রুপ 3 এর যত এলিমেন্ট আছে, তাদের যোজনী হলো +3। এরপরে আমরা যত আরো ডান দিকে যেতে থাকবো, তত গ্রুপ 4 পর্যন্ত যোজনী 4। তাহলে গ্রুপ 1 এর যোজনী 1, এটার জন্য 2, এটা 3, এটা 4। কিন্তু এরপরে যখন গ্রুপ 5 এ চলে যাব, তখন তার যোজনী হবে 3, 6 এর জন্য মানে 2, এন্ড 7 এর জন্য 1। এবং এটার জন্য লাস্টে গ্রুপ 0 অথবা নিষ্ক্রিয় গ্যাস অথবা ইনার্ট গ্যাসের যে গ্রুপটা আছে, এই গ্রুপের যোজনী 0। সো আমরা এখানে দেখতে পেলাম কি, যে আসলে পর্যায় সারণীর যত আমরা বাঁ থেকে ডান দিকে যেতে থাকি, তাদের যোজনী আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু কার্বনে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে
তার যোজনী আস্তে আস্তে কমতে থাকে। তার মানে গ্রুপ 4 এর পরে যত এলিমেন্ট আছে তার যোজনী আস্তে আস্তে এক এক করে কমতে থাকবে। আসলে এইটাকে হিসাব করার আরেকটা সহজ পদ্ধতি আছে, তা হলো যে কোনো একটা পরমাণুর বহিস্থ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে, যেমন এই পরমাণুগুলোর বহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তার যোজনী এক। এটার যোজনী আছে ইলেকট্রন আছে দুইটা, এর জন্য যোজনী দুই। এটার আছে তিনটা, এটার আছে চারটা, তার জন্য এর যোজনী তিন বা চার। কিন্তু এইগুলোর ক্ষেত্রে আছে পাঁচ, ছয়, সাত এবং আট। তাহলে এই যে যেই পরমাণুর বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন পাঁচটা আছে, তার মানে আটটার থেকে কয়টা ইলেকট্রন কম আছে? তাহলে আটটা থেকে এই গ্রুপের এলিমেন্টের তিনটা ইলেকট্রন কম আছে, তাহলে এর যোজনী তিন। এটার জন্য দুইটা ইলেকট্রন কম আছে, তার যোজনী দুই। এটার জন্য একটা ইলেকট্রন কম আছে, তাহলে এর যোজনী হবে এক। আর এটার জন্য আটটা ইলেকট্রন আছে, যে কারণে এরা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না অথবা কারোর সাথে কম্বাইনও করে না। তার মানে এদের কম্বাইনিং ক্যাপাসিটিটা জিরো, যে কারণে আমরা এই গ্রুপের পরমাণুগুলোর যোজনী ধরে থাকি জিরো। সো এই হলো আমাদের প্রতীক সংকেত যোজনী সম্পর্কে। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।